ডেডলাইন দেওয়া হয়েছে 31শে অক্টোবর, এই মাসের 31 তারিখ হচ্ছে ডেডলাইন সেফ এক্সিটের, নিরাপদে পালানোর। কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বলেছেন, আমি 91% করছি, তোমরা 10% করবে, তোমাদের 10% করতে হবে। অর্থাৎ এই কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে বিজয়ের খুব দ্বার প্রান্তে আমরা চলে আসছি। শেখ মুজিব লন্ডনে যে শুনছেন সাংবাদিকদের কাছে দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ পাকিস্তান থেকে যেদিন 9 তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো শেখ মুজিবকে জানতেছে আপনি তো আমরা দেশ তো স্বাধীন হয়ে গেছে, আপনি যে বাংলাদেশে যাবেন। দৃশ্যপটে না থেকেও আলোচনায় আওয়ামী লীগ, তবে কি সহসাই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হঠাৎ বড় ঘোষণা দিলেন। আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাচ্ছে এবং শীঘ্রই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে কি সত্যি নিবন্ধন ফিরে দেওয়া হবে এবং সেটি কি নিয়ম মাফিক? আওয়ামী লীগের উপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যে যাচ্ছে সেটা এখন আর গোপন নয়। ইউনূস সরকারের পতনের বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে। দিন শেষে দেখা গেল সহসের মধ্যেই কি তাহলে খোদ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। অনেকটা থলের বিড়াল যেন সামনে আসলো। সাবের হোসেন চৌধুরী কি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসছেন নাকি মূল আওয়ামী লীগেরই সমন্বয় সাধন করছেন? এই বৈঠকটা খবরে সরকারের মধ্যে কিন্তু ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। 31শে অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল উপদেষ্টারা বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেবে, এমনই এক মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন কেউ যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে। অন্যদিকে 90% বিজয় হয়েছে আওয়ামী লীগের, আর 10% বিজয় হলে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন বিস্তারিতভাবে দেখে আসি। বন ও পরিবেশ সুন্দরী বেলাপ্পা বুয়াই, ডরাই গেছো নি? তোমার কথাবার্তা শুনিয়া মনে হয়তো খুব ডরাইছো। মানুষ যখন ডরায়, বেশি ডরায়, তখন উল্টা পাল্টা ও ধরনের প্রলাপ বকে। অনলাইনে বিশেষ করে ফেসবুকে, নিউজ পোর্টালে দেখছি নাহিদ ইসলামের, এনসিপির নাহিদ ইসলামের একটা বক্তব্য, উপদেষ্টারা সেফ এক্সিট পাবে না, নিরাপদে পালিয়ে যাওয়া, সেফ এক্সিট। এটা নাহিদ ইসলাম এনসিপির। তারপরে সার্জিস আলমের কথা হচ্ছে উপদেষ্টারা মৃত্যু ছাড়া সেফ এক্সিট পাবে না। সেফ এক্সিটের বিষয়ে প্রধান উপদেষ্টা তো মানে সেফ এক্সিট এন্ট্রির সময় সেফ এক্সিট তৈরি করে রাখা, কারণ আমেরিকা আছে, আমেরিকা নিয়ে যাবে, হ্যাঁ আমেরিকা নিয়ে যাবে, উনার এন্ট্রির আগেই এক্সিটের ব্যবস্থা করে রাখা, এটা করেই উনি বসছেন, দখলদারিত্ব নিয়েছেন। তাছাড়া বাকি যারা সেফ এক্সিটের দৌড়ে এগিয়ে আছেন তার মধ্যে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডাস্টবিন শফিক সচিব হিসাবে, আর উপদেষ্টাদের মধ্যে রেজওয়ানা, আসিফ নজরুল ইসলাম শাহ আর মোস্তফা সরোয়ার ফারুকি সহ আরো কয়েকজন, অন্যদের কথা মনে পড়ছে না। আমি দেখেছি 5-6 জনের নাম, মোস্তফা সরোয়ার ফারুকি, নজরুল ইসলাম শাহ আর রেজওয়ানা। বন পরিবেশ সুন্দরী আপা, আমরা সিলেটি বুয়াই। তো কোনো উপদেষ্টা এই দখলদার সরকারের প্রেস সচিব ডাস্টবিন শফিকও কেউ মুখ খুলছে না এই সেফ এক্সিটের ব্যাপারে। একমাত্র মুখ খুলেছেন আমাদের বন ও পরিবেশ সুন্দরী বেলাপ্পা অনলাইন পোর্টালে, বেসরকারি টিভি এবং দৈনিক জাতীয় নিউজ পেপারের অনলাইন পোর্টালে দেখলাম উনি বলছেন নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে সেফ এক্সিটের ব্যাপারে, নাহিদ ইসলামকে কি খণ্ডাতে হবে সেফ এক্সিটের ব্যাপারে, মানে আরো পরিষ্কার করতে হবে, ব্যাখ্যা চাচ্ছেন আমাদের বেলাপ্পা বন সুন্দরী বুয়াই। আবার উনি নিজেকে ডিফেন্ড করছেন। মানুষ যখন ভয় পেয়ে যায় তখন ওই হয় আক্রমণাত্মক হয় অথবা ডিফেন্ড করে, এই দুইটাই করে। বেশি ভয় যখন আতঙ্কে থাকে, উনি আবার বলছেন আমি সেফ এক্সিটের কথা ভাবি না, আমি সেফ এক্সিট কোনোদিন নেব না, বাকি জীবনটা আমি বাংলাদেশে কাটিয়ে দেব। তো কে জিজ্ঞেস করছে আপনি বাকি জীবনটা কোথায় কাটাবেন? আপনাকে বুয়াই বেলাপ্পা বন পরিবেশ সুন্দরী আপা, আপনার কেউ জিজ্ঞেস করছে আপনি বাকি জীবন কোথায় কাটাবেন? দেশে থাকবেন, সেফ এক্সিট নেবেন, বা অন্য কোনো দেশে থাকবেন? আপনাকে তো কেউ জিজ্ঞেস করে নাই। আপনাকে এই স্বীকারোক্তি কনফেস করার দরকারটা কি? এটা যখন মানুষ ভয় পায়, বেশি ডরায় গো আফা, বেশি যখন ডরায় তখন এই উল্টা পাল্টা আবুল তাবুল বকতে থাকে। আপা তুমি ডরাইছো, আপা তুমি ডরাইছো, আপা তুমি ডরাইছো। আবার আরেকটা অনলাইন পোর্টালে দেখলাম প্রধান উপদেষ্টা শো সেফ এক্সিটের জন্য বাকি সব উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ বাকি সব উপদেষ্টাদের সেফ এক্সিটের জন্য ভারতকে লাগবেই, মানে পালানোর জন্য, নিরাপদে পালানোর জন্য ভারতকে প্রয়োজন, ভারতকে লাগবে। আর ওখানে ডেডলাইন দেওয়া হয়েছে 31শে অক্টোবর, এই মাসের 31 তারিখ হচ্ছে ডেডলাইন সেফ এক্সিটের, নিরাপদে পালানোর। নেতাকর্মীদের উদ্দেশ্যে নেত্রী বলেছেন, আমি 91% করছি, তোমরা 10% করবে, তোমাদের 10% করতে হবে। অর্থাৎ এই কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে বিজয়ের খুব দ্বার প্রান্তে আমরা চলে আসছি। নেত্রী একা যদি
90% করতে পারেন, তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন এই আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতাকর্মীরা রয়েছে, তৃণমূলের যে আমার ভাইরা রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ সহ তৃণমূলের এবং সাধারণ মানুষ যারা রয়েছে, 4 প্রজন্মের যে সংগঠন, আমরা সকলে মিলে কি 10% করতে পারবো না? সেই 10% আমাদের কি কি করতে হবে তার নির্দেশনা কিন্তু নেত্রী আকার ইঙ্গিতে অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন। মনে রাখবেন, কখন চূড়ান্ত বিজয় আসবে, কখন চূড়ান্ত বিজয় অর্জন হবে, কখন সেই চূড়ান্ত ডাক আসবে, এগুলো কিন্তু আমাদের একটু অন্তত পক্ষে বিজয় নিশ্চিত করার জন্য এর বিষয়ে কিছু গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে। তাই নেত্রী কিন্তু সেদিনও কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আওয়ামী লীগ অফিসিয়াল পেজে কিন্তু তিনি বলেছেন যে শুধু প্রতিরোধ করলে হবে না, গেরিলা কায়দায়, গেরিলা বাহিনীর উদ্দেশ্যে যেটি বলেছেন। আওয়ামী লীগকে কিন্তু ছাত্রলীগের ভাই ব্রাদার যারা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী ভাইদের, আমাদেরকে কিন্তু গেরিলা যুদ্ধ কিংবা গেরিলা কায়দায় কিভাবে সেভ করে এবং শত্রু বাহিনীকে প্রতিরোধ করা যায়, প্রতিবাদ করা যায় গেরিলা সিস্টেমে, সে বিষয়টা কিন্তু আমাদের শেখানো বা ট্রেনিং এর কিছুই নেই। কেননা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদারা আজকের এই দেশকে রক্ষার জন্য, আজকের এই দেশকে তৈরির জন্য পাকিস্তানকে ভেঙে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু এই দেশকে তারা তৈরি করেছেন। সুতরাং আমরা তো তাদের কাছ থেকে ট্রেনিং পাওয়া। তথাপি আমি আমার তৃণমূলের ভাই ব্রাদার, দেশের আপামার 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধারণকারী আমার ভাইরা যারা বাঙালি হয়ে বাঁচতে চায়, যারা এই দেশ থেকে, এই দেশের শত্রুদের, দেশের দুশ্মনদেরকে বিতাড়িত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নেত্রী যদি একাই 90% করে, আমরা কি 10% করতে পারবো না? তাই 10% কিন্তু চূড়ান্ত একটি ডাক, আর সেই ডাকের মাধ্যমে লড়াই করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে এই দেশ থেকে, এই মাটি থেকে শত্রুদের বিতাড়িত করা, এই মাটি থেকে আল বদর আল শামসুদের বাচ্চাদের বিতাড়িত করা, এই মাটি থেকে যারা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে হুমকির মধ্যে ফেলেছে, যারা আমাদের দেশটাকে আজকে ভিন দেশের কাছে তথাপি পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে বর্গা দিতে চাচ্ছে, সাম্রাজ্যবাদের কাছে, জানেন যুক্তরাষ্ট্র কিন্তু আজকে থেকে না, বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই এই দেশের মধ্যে তারা একটি সেনা ঘাঁটি করতে চেয়েছিল, বঙ্গবন্ধু সেখানে নাকচ করেছিল। 24 সালে এসেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন সাদা চামড়ার দেশ আমার দেশের মধ্যে একটি সেনা ঘাঁটি করতে চাচ্ছে, কিন্তু তিনি স্পষ্ট করেছেন আগে থেকে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। তথা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তারা মানচিত্র রক্ষার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা এক অভিন্ন ছিলেন, এবং তারা তাদের দৃঢ় প্রত্যয় ছিলেন যে এই দেশের মানচিত্রের মধ্যে কোন ভিনদেশী শকুনের চোখ আমরা পড়তে দিব না। তাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানচিত্র রক্ষা করার জন্য আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সমস্ত ভ্রান্ত যে সকল মানে একে অপরের সাথে যে মনোমালিন্য থেকে থাকে সেগুলো ভুলে যেতে হবে, আমাদের এক কাতারে আসতে হবে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে 1971 সালে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে 7.5 কোটি মানুষ যখন এক কাতারে এসে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি করেছিল, তথা এখন নেত্রীর একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে আমাদের দেশ থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদকে আমাদের উৎখাত করতে হবে। আর সেই সংগ্রামটা কিন্তু হয়তোবা 71-এর থেকে আরো ভয়াবহ হতে পারে, আরো শক্তিশালী হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওরা কিন্তু ইয়া খানের থেকেও বড় শক্তিশালী হয় নাই ডেভিল ইনুসগম। কারণ ডেভিল ইনুসের মধ্যে একটি ভয় আছে, সে দখলবাজ, সে অবৈধ প্রধান উপদেষ্টা, তার সরকার অবৈধ, দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তার পুরোটাই অবৈধ। তথা ওদের মধ্যে কিন্তু একটি ভয় রয়েছে। আমাদের সংগ্রাম কিন্তু অন্য এখন এই মুহূর্তে থাকা 14 দল ব্যতীত যে 33টি রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে ঘাটে কোথাও স্পেস দিতে চাচ্ছে না। ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, দেশ থেকে, দেশের মানচিত্রকে যারা আজকে অন্যের কাছে বিকিয়ে দিচ্ছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানচিত্র রক্ষা করার লড়াই, আমাদের লড়াই আওয়ামী লীগের ক্ষমতা আনার লড়াই না। আমাদের লড়াই আমি বাঙালি, এই মাটি আমার মা, এই দেশ আমার মা, এই মাটি এক বিন্দু রক্ত থাকতে এই মাটি থেকে, এই মাটি কাউকে ছাড় দিব না। আমাদের লড়াই দেশ থেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার লড়াই, আমাদের সংগ্রাম দেশের মানুষকে রক্ষা করার সংগ্রাম। তথাপি দেশের মধ্যে যেভাবে বিদেশি সৈন্য, বিশেষ করে সাম্রাজ্যবাদের যুক্তরাষ্ট্রের মিলিটারিরা অবাধে যেভাবে যাতায়াত করছে, তাই দেশের মানচিত্র কিন্তু খুব হুমকির মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটি চূড়ান্ত ডাক আসবে, যে ডাকে আমাদের যেন প্রস্তুত থাকি, স্ব জায়গা থেকে, যে প্রস্তুতির মাধ্যমে আমরা যেন ডাক দেওয়ার সাথে সাথে বেরিয়ে পড়তে পারি লগি বইটা হাতে নিয়ে, এবং 30 মিনিটের একটি সংগ্রামের ঘোষণার মাধ্যমে, 30 মিনিটের একটি যুদ্ধের মাধ্যমে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করে আমরা আমাদের মাটিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। শেখ মুজিব লন্ডনে যে শুনছেন সাংবাদিকদের কাছে দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ পাকিস্তান থেকে যেদিন 9 তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো শেখ মুজিবকে জানতেছে আপনি তো, আপনার দেশ তো স্বাধীন হয়ে গেছে, আপনি যে বাংলাদেশে যাবেন, পাকিস্তান থেকে কি স্মৃতি নিয়ে যাইতে চান? শেখ মুজিব তৎক্ষণাৎ বলেছে যে আমি এই মুহূর্তে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি
শুনে যেতে চাই কেন এটা আমার দেশে জাতীয় সঙ্গীত করব। 1 2 নম্বর কথা হলো জাপান থেকে শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে নিয়ে ট্রেনে বিমান দিতে ইচ্ছা প্রকাশ করেছে। লন্ডনের প্রধানমন্ত্রী বলেছে না আমার দেশের রয়্যাল ফোর্সের জেট বিমান যাবে শেখ মুজিবকে আনতে। শেখ মুজিব জাপানকে নিষেধ করে দিয়ে আমেরিকা লন্ডনের ওই জেট এয়ারফোর্সের জেট বিমানে করে উনি লন্ডনে আসছে। উনি পাকিস্তান থেকে লন্ডনে গেছে, লন্ডন থেকে ইন্ডিয়া গেছে। আর খানকির বলা শুয়োরের বাচ্চা বলতেছে যে ওরে সে পাকিস্তানের জেল থেকে ছাড়া পাইয়া লন্ডনে যে সাংবাদিকের কাছে শুনছে যে আপনার দেশ স্বাধীন হয়ে গেছে। খানকির অলি আহমেদ তুই যদি এরপরে কোনো মিথ্যা কথা সামনে হাজির করিস তোর মার ভিতরে তোর ঢুকাই দেবো শুয়োরের বাচ্চা। তুই শালা বাংলাদেশে থেকে তুই এরকম কথা কর, তুই শালার বাটা শালা বাটপার। মুক্তিযুদ্ধে বিয়া তথ্য দিয়া যে তুই আমেরিকা থেকে ঘুষ দিয়া টাকা দিয়া ডক্টরেট ডিগ্রি আছে আমরা তো জানি। খানকের তোর ডিগ্রি যখন খারি বলে আমেরিকা দিছে, জিয়াউর রহমান তোর নামে সুপারিশ করে আমেরিকার টাকা দিয়া তোর নামে ভুয়া ডিগ্রি আই না তোর ডক্টরেট ডিগ্রি বলছে। খানকের হলো আমি তুমি খানকে বলা ডিগ্রি ডক্টরেট ডিগ্রি সাজো শুয়োরের বাচ্চা। তুই তো যুদ্ধই করস নাই, জিয়াউর রহমান পিছিয়ে ব্যাটম্যানের ভিতরে ঘুর করছা। তুই তো জিয়াউর রহমানের ব্যাটম্যান আছিলি। আর তুই এখন করছে শেখ মুজিব লন্ডনে যে শুনতে পাইছে যে ওই দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই খানকির বলা লন্ডনে যে সমস্ত প্রোটোকল ভঙ্গ করে লন্ডনের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে এসে শেখ মুজিবের অভ্যর্থনা জানালেন। তাদের সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে সমস্ত প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে এসে শেখ মুজিবের সম্বর্ধনা দিলেন এর কারণটা কি? লন্ডনের প্রধানমন্ত্রী বলছে যে আমরা কারণ হলো একটাই, আমরা শেখ মুজিব মহান নেতা এত বড় নেতাকে সম্মান জানাতে পেরে লন্ডনবাসী এবং আমরা ধন্য হয়েছি। আর তুমি খানকির বলা কও যে শেখ মুজিব লন্ডনে শুনতে পেয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই লন্ডনের প্রধানমন্ত্রী তোর বাপের সম্বর্ধনা দিছে না শেখ মুজিবের সম্বর্ধনা দিছে? খানকির বলা মিথ্যা কথা করে আমরা জাগাবো না। এরপরে তোর 14 গোষ্ঠী সুদের সালাতে ধ্বংস করা হইব। শুয়োরের বাচ্চা তুই মিথ্যা কথা করে মাঝের সামনে মিথ্যা ইতিহাস তুলে ধরস। খানকির বলা তোর মতো ভুয়া ডিগ্রিওয়ালাকে সকলেই আমরা খানকির বলে এখনো মুক্তিযুদ্ধ বাচ্চা আছি। তুমি কোন সেক্টর করছো আমরা জানি। জিয়া রহমান কোন সেক্টরে যুদ্ধ করছে? জিয়া রহমান যুদ্ধের সময় 3 বার হোম অ্যারেস্ট হয়েছে তাও তো আমরা জানি। তুমি খানকির বলে সেসব জানো না, আমরা জানি জিয়া রহমান 3 বার হোম অ্যারেস্ট করছে উসমানী কেন? মুক্তিযুদ্ধ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। আর তুমি সুধীর বুধ এখন এসে কইছো যে শেখ মুজিব পাকিস্তান লন্ডনে যায় কইছে যে তুমি স্বাধীন, তোমার দেশ স্বাধীন হয়ে গেছে। শেখ মুজিব তোর মতো চোর আসিল? ওসমানীর কথা বাকো। ওসমানী যে জিয়াউর রহমান রে 3 বার হোম অ্যারেস্ট করে রাখছে যুদ্ধের সময় তাও তো আমরা জানি। তুই তো খানকে বলা সে কথা মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখস নাই। আমরা তো জানি যে উসমানী জিয়াউর রহমান 3 বার হোম অ্যারেস্ট করছে মুক্তিযুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। তুমি যে ছিলে এই জায়গায় আর তুমি এখন খানকে বলা আইছো যে শেখ মুজিব লন্ডনে আইসা শুনছে যে দেশ স্বাধীন হয়ে গেছে। ভাই কি বলবো, একটু আজেবাজে কথা বললাম। আপনারা যারা ক্যাসেটটা দেখবেন অসন্তুষ্ট হেন না। এই শুয়োরের বাচ্চাদেরকে আরো শক্ত করে না বললে ভাই মনটা শান্তি পায় না। কেমন শুয়োরের বাচ্চা শুয়োর খানকির বলা, ও আবার এটা দল করছে এলডিপি। শুয়োরের বাচ্চা আবার মুক্তিযুদ্ধ করছে। শুয়োরের বাচ্চা কয় যে শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে যে লন্ডনে সাইডে দিয়েছে, পাকিস্তানে সাইডে দিয়েছে শেখ মুজিব লন্ডনের সাংবাদিকের মুখে যে দেশ স্বাধীন হয়েছে। খানকির বললাম মিথ্যা কথা জায়গা পাও না। হ্যাঁ তুই মনে করছো যে তোর মতো ছাগল গরু ছাগল সবাই? তুমি যে এত কিছু জানো এটা কও। এখন তুই যত কথা কবি তোর সমস্ত কথা প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমি মুক্তিযুদ্ধ সম্বন্ধে সে 1970 থেকে এই মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু যতগুলো আন্দোলন যতগুলো সমস্ত কাজে আমি অংশগ্রহণ করছি। তুমি খানকির বলে কই আসিলা? জিয়াউর রহমানের যখন ওই যে মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে বলে তখন জিয়াউর রহমান বলে যে ব্লাডি বাস্টার্ড বাঙালি আইনো বাঙালি যে ভেরি ব্লাডি বাস্টার্ড। তারপরেও মেজর রফিক তারা জোর করে ওখান থেকে রাইকেদের করে সেখানে থামে নাই। এরপরে যা দেখছে না মানুষজন সেটা আগের মানুষজন রাস্তাঘাট সব ঘাটটা আটকা, রাস্তাঘাট সব আটকে, গাছ ফেলে গাছে ঘুরে ফেলে রাস্তা আটকে দিছে। তারপরে সে এখানে জন্ম দিয়েছে। তুমি সেটু মিয়া কই আসিলা? তোমার সেটু মিয়ার তো মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম অবস্থা তুমি সেটু মিয়ার তোমার নামও নাই। নাম আছে তো যখন মুক্তিযুদ্ধের মধ্যে যখন ভাতা পাইছো, খাইছো, ঘুরছো ফিরছো, ফুর্তি করছো, সেই সময় তোমার নাম আছে মুক্তিযুদ্ধে। আর তুমি সেটু মিয়া কও যে শেখ মুজিব লন্ডন যে শুনছে যে শেখ মুজিব তোমার দেশ স্বাধীন হয়ে গেছে। শেখ মুজিব তোমার মতো শেখ মুজিব তোমাকে মাপো শেখ মুজিব রে। শেখ মুজিব কত বড় নেতা ছিল ওই জাপানি প্রধানমন্ত্রী জানে, লন্ডনের প্রধানমন্ত্রী জানে, ব্রিটিশের প্রেসিডেন্ট ওই আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন জানে, তারপরে জাতিসংঘের মহাসচিব ছিল উথান্ড জানে, আমেরিকার রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল সে জানে। বড় বড় দেশের সমস্ত নেতারা শেখ মুজিবরে মহান নেতা বলে জানতো। আর তুমি খানকে রুলা স্যাটারবাল এখন আইসা কইতেছো শেখ মুজিব পাকিস্তান ছাড়াবে লন্ডনে যে সাংবাদিকের কাছে। আরে খানগির বলা মিথ্যা ইতিহাস তুলে তো মানুষের কাছে। এরপরে যদি আবার তোরে কোন সময় মিথ্যা ইতিহাস কইতে শুনি বা দেখি তোর 14 গোষ্ঠীর উদ্ধার করবে খানকে বলা। তোর 14 গোষ্ঠীর ইতিহাস আমার কাছে আছে। ভাই আপনারা আমার কথা শুনে কি অসন্তুষ্ট হন না? কিছু আজে বাজে কথা বললাম। এই খানকির বলা আজে বাজে কথা না বলে খানকে বলা সোজা হবে না। তুমি যে নাম জানো সেটাও জানো।
আমি যতগুলো নাম কমো মুক্তিযুদ্ধের, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার প্রেসিডেন্টের বিরুদ্ধে, তুই খানকে বেলা কইতে পারবি? তুই তো কইতে পারবি এক ইতিহাসে দেখ বউ একটা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে আমেরিকা থেকে টাকা দিয়ে এটা ওই যে শয়তান ইউনুসের মতো একটা ডক্টরেট ডিগ্রি কিনে নিয়ে আসা। আমেরিকা তো ডক্টরেট ডিগ্রি রাস্তা রাস্তা বিক্রি করে, গরু ছাগলটা কিনে আমেরিকার ডিগ্রি। আর মার্কিন যুদ্ধজাহাজ রণতরী ইউএস ফিটজেরাল্ড এখন বাংলাদেশের উপকূলে নোঙর করেছে। মানে আমরা যারা এতটা সরল নই যে ভাবছি মার্কিন রণতরী বিরাট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই পারমাণবিক শক্তি চালিত জাহাজটি এসে বাংলাদেশের উপকূলে ভিড়েছে আমাদের নৌবাহিনীর জাহাজ আবু উবায়দার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এবং আমাদের বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবার জন্য। তাদের জন্য এই প্রশ্নটা বারবার মনে উদ্রেক হওয়া খুবই স্বাভাবিক যে ঠিক কি কারণে এত বড় এক মার্কিন যুদ্ধজাহাজ বাংলাদেশে এসে ভিড়ল। দেখুন, আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এর আগে যেহেতু কয়েক দফা, মানে এখন তো প্রায় প্রতি মাসেই মার্কিন সেনাবাহিনীর সঙ্গে আমরা দেখলাম কয়েক দফা এক রকমের এক্সারসাইজ, যৌথ মহড়া অনুষ্ঠিত হলো, প্রশিক্ষণ হলো, বিমান এসে অবতরণ করলো চট্টগ্রাম অঞ্চলে। আমরা দেখলাম প্যারাট্রুপার বাহিনীর সদস্যদের খোঁজ পাওয়া গেল বাংলাদেশে এবং এমন বাহিনীর সদস্যরা বাংলাদেশে এলেন সফরে যারা নাকি খুবই দুর্গম এলাকায় যে কোনো জায়গায় যুদ্ধক্ষেত্র বানিয়ে প্যারাশুটের মাধ্যমে নেমে একটা বড় ধরনের যুদ্ধ পরিচালনা করতে পারেন এমন সেনা সদস্যদের মানে ঘন ঘন আনাগোনার খবর পাওয়ার পর এবার আইএসপিআর সেনাবাহিনী যেহেতু এত বিরাট যুদ্ধজাহাজ আসছে এবং আগে যুদ্ধ বিমান এনেও সেই খবর খুব বেশি চাপা দিয়ে রাখা যায়নি, চারদিকে খবর ছড়িয়ে পড়েছে যে যুদ্ধ বিমান আসছে, কিংবা ওয়েস্টিনে প্যারাট্রুপার বাহিনীর সদস্য মারা গেলেন সেই খবরটাও ধামাচাপা দেওয়া যায়নি, কিংবা পার্বত্য চট্টগ্রামে যে প্যারাট্রুপার বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছেন ঘুরছেন সেগুলোও যখন ধামাচাপা দেওয়া যায়নি, এবার আইএসপিআর খুব আগে থেকেই মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বাংলাদেশ সামরিক বাহিনীর সংবাদ যারা আনুষ্ঠানিকভাবে জানায় তারা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ইউএস ফিটজেরাল্ড এবং 8 থেকে 10ই অক্টোবর তারা এখানে শুভেচ্ছা সফর করবে। নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবায়দা তাদের অভ্যর্থনা জানায় এবং এই সফরের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে নাকি পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। মানে এই প্রশ্নগুলোই আমরা একটু পরে আলোচনা করব যে হঠাৎ কেন বাংলাদেশে এই পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবার জন্য বিমান পাঠানো, যুদ্ধজাহাজ পাঠানো শুরু করলো মার্কিন বাহিনী। আইএসপিআর আমাদের আশ্বস্ত করতে বলেছে যে 10ই অক্টোবর বাংলাদেশের জলসীমা শুধু ত্যাগ করবে ফিটজেরাল্ড তাই নয়, 2022 সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটা জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, এত বড় রণতরী বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের উপকূলে মার্কিন বাহিনী এর আগে পাঠিয়েছে এর কোনো ইতিহাস নাই। 2022 সালেও নৌবাহিনীর যে জাহাজ শুভেচ্ছা সফরে এসেছিল সেই জাহাজগুলোকে বলে টাগ শিপ, মানে যারা বড় জাহাজকে, যেহেতু বড় জাহাজ গভীর সমুদ্রে মানে নোঙর করাতে হয়, কাজে তারা টেনে আনে এবং রসদ সরবরাহ করে বিভিন্ন চ্যানেল দিয়ে গিয়ে। মানে ছোট জাহাজগুলো এই মালবাহী ছোট জাহাজ বা বড় জাহাজ থেকে মাল নামিয়ে মানে একটা ন্যারো উপকূলে ভিড়বার জন্য যেসব জাহাজ ব্যবহৃত হয় সেই সব টাগ জাহাজ এসেছিল 2022-এ। এসব ফিটজেরাল্ড আসে নাই। এখন ফিটজেরাল্ড আসলো কেন? মার্কিন নৌ বাহিনীর এই এত বড় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অত্যাধুনিক জাহাজ কেন বাংলাদেশের উপকূলে? প্রথম কথা, তারা পানি মাপতে এসেছে। দেখেন, একটা উপকূলে মানে মার্কিন নৌবাহিনী হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এখন চীনের সঙ্গে তাদের সরাসরি দ্বন্দ্ব। চীন অনেক ক্ষেত্রেই দাবি করছে এবং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রও সেটা স্বীকার করছে যে সংখ্যার দিক দিয়ে এবছরেই মার্কিন নৌবাহিনীর জাহাজের সংখ্যার চেয়ে চীনের নৌবাহিনীর জাহাজের সংখ্যা বেড়ে যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যেহেতু, মানে আপনারা যদি ইন্টারনেটেই যান দেখবেন, তারা মনে করে তাদের দায়িত্ব সারা পৃথিবীর সমুদ্র সীমা পাহারা দেওয়া, সেফগার্ডিং অফ দ্য সিজ, এবং এই সুরক্ষা দেওয়া সারা পৃথিবীর সমুদ্র সীমায়, সেটার মধ্যে তারা সবচেয়ে দুর্বল, তাদের যেখানে অবস্থান এবং তাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান যেখানে বলে তারা মনে করে নিরাপত্তার জন্য, সেটা এই বঙ্গোপসাগর। তারা মনে করে এই যে বঙ্গোপসাগরে তাদের কোনো অবস্থান নাই, কোনো ঘাঁটি নাই, কোনো নজরদারির ব্যবস্থা তারা স্থায়ীভাবে রাখতে পারছে না, এই বিষয়টি তাদের পুরো পৃথিবীর সমুদ্র সীমায় তাদের যে নিয়ন্ত্রণ, তার মধ্যে সবচেয়ে দুর্বল স্পট হচ্ছে এটা। এবং
চীন হচ্ছে তাদের সমুদ্রে সবচেয়ে বড় শত্রু, কিন্তু মার্কিন নৌবাহিনীর এগিয়ে থাকার জায়গাটা হচ্ছে, অ্যাডভান্টেজ পয়েন্টটা হচ্ছে, জাহাজের সংখ্যা চীনের হয়তো বেড়ে যেতে পারে, কিন্তু মার্কিন নৌবাহিনীর যে পরিমাণ প্রাযুক্তিকভাবে দক্ষ এবং ভারী জাহাজ আছে, মানে যেসব জাহাজে তারা অসংখ্য বিমান নিয়ে, মানে মার্কিন নৌবাহিনীর কিন্তু শুধুমাত্র আমাদের নৌবাহিনীর মতো শুধুমাত্র জাহাজ নাই, যুদ্ধ জাহাজ না, মার্কিন নৌবাহিনীর 4500-এর উপর বিমান আছে। তো এই যে বিমানবাহী জাহাজগুলো তারা কোথায় গিয়ে নোঙর করতে পারে এটা জানা তাদের জন্য জরুরি, কারণ এই নোঙর করে ফেললেই তারা যুদ্ধের জন্য সম্পূর্ণত প্রস্তুত। এই যে জাহাজটা বাংলাদেশ উপকূলে তারা পাঠালো, সেই জাহাজটা ইউএস ফিটজেরাল্ড, সেটা হচ্ছে একটা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ। মার্কিন নৌবাহিনী, এগুলোর ভিডিও আছে ইন্টারনেটে, মার্কিন নৌবাহিনী তাদের স্ট্র্যাটেজিতে মিসাইল ডিস্ট্রয়ার গুলোকে সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র বলে মার্কিন নৌবাহিনীর মনে করে। যেই প্রযুক্তিতে, যেই অ্যাডভান্টেজে, যেই জায়গায় তারা অনেক এগিয়ে আছে বলে মনে করে তারা চীনের চাইতে। কারণ এরকম একটা মার্কিন ডেস্ট্রয়ার যদি একটা জায়গায় তারা বসাতে পারে, তাহলে শত শত মাইল দূরের সুনির্দিষ্ট লক্ষ্যে তারা আঘাত হানতে পারবে এবং সে আঘাত সফল হবে, আর ক্ষেপণাস্ত্র ধ্বংস করা তো সম্ভব হবে। এই বিষয়টি হচ্ছে মার্কিন নৌবাহিনীর এই জাহাজ বঙ্গোপসাগরে এই যে শুভেচ্ছা সফরে পাঠিয়ে বাংলাদেশের কুতুবদিয়ায় নোঙর করে দেখতে পারলো, তার সবচেয়ে বড় সাফল্য। কিন্তু শুধুই কি এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই জাহাজ পাঠিয়েছে? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার মূল ইন্টারেস্ট, যে কারণে ওই যে প্যারাট্রুপার বাহিনী পাঠিয়ে পার্বত্য চট্টগ্রামে মার্কিন সৈন্যরা মহড়া করছে, যে কারণে বিমান পাঠিয়ে বিমান মহড়া চলছে, যে কারণে সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ হয়েছে, এই পুরো এলাকায় সবচেয়ে বড় ইন্টারেস্টের কারণ তাদের হচ্ছে বার্মা অ্যাক্ট। জো বাইডেন যখন পাশ করিয়ে নিলেন 2023-এ, তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে খোলামেলা মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আরাকানে, মায়ানমারে তারা চীন এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যে কোনো রকম সামরিক উদ্যোগ নিতেও প্রস্তুত এবং সামরিক উদ্যোগ নেবে। সে কারণে তারা আরাকান আর্মির পক্ষ নিয়েছে। দেখেন, মায়ানমারের জান্তা সরকারের পক্ষে কাজ করে চীন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় মায়ানমারের জান্তা সরকারের পতন ঘটিয়ে আরাকান আর্মি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সবগুলো শহর তাদের দখলে নিয়ে আসুক, এবং চীন মিয়ানমারের উপকূলে মানে বঙ্গোপসাগরে যেসব জায়গায় কৌশলগত অবস্থান নিয়েছে সেই জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত ঘাঁটি করতে পারুক। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক রিজিয়ন তো বলে তারা এটাকে, মানে নিরাপত্তা জোন, সমুদ্রের জোন হিসেবে আমরা তো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছি। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা। এখানে চীনের এত প্রভাব এবং এতগুলো জায়গা দখল করে নেওয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নাই। তাদেরকে ভরসা করতে হয় যে তাদের মিত্র ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তারা বিভিন্নভাবে তাদের হয়ে এই অঞ্চলটাকে দেখে রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই কারণে খুশি না বলেই কিন্তু সেই শেখ হাসিনা যে বারবার বলতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে একটা ঘাঁটি চায়, মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটা ঘাঁটি চায়, সে কথাটা কিন্তু খোলামেলা ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলপত্রে, তার নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে লুকোছাপা করে নয়, তারা মানে একেবারে মানে খোলামেলা পরিসরে আপনি ইন্টারনেটেও সেই কৌশলপত্রগুলো খুঁজে পাবেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেহেতু তাদের মিত্র সরকার, ইউনুস সরকার যারা সকল কথা শুনছে, তাদের সুযোগে কেন এই সময় এরকম একটা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সর্বাধুনিক জাহাজ বাংলাদেশে পাঠালো? ভারত মহাসাগর দিয়ে এই জাহাজটি যখন বঙ্গোপসাগরে ঢুকলো, তখন সেই জাহাজটি পার হয়ে এলো আন্দামান দ্বীপপুঞ্জ, এবং আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের সেখানে একটা বড় ধরনের সামরিক ঘাঁটি তো আছে, এই কারণ ভেরি স্ট্র্যাটেজিক লোকেশন। এটা হচ্ছে গিয়ে মানে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে ঢোকার মুখ, এবং সবাই বঙ্গোপসাগরের জায়গা এবং এই অংশটি পাহারায় রাখতে চায়। ভারত সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সমন্বয়ে, 3 বাহিনীর সমন্বয়ে একটা ঘাঁটি গড়ে তুলেছে। আর আন্দামানেরই একটা অংশ কোকো আইল্যান্ড কিন্তু মায়ানমারের, এবং সেই মায়ানমার এই কোকো আইল্যান্ডে চীনকে একটা নজরদারির ঘাঁটি করতে অনুমোদন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ মাথা ব্যথা এবং বিরক্তি মিয়ানমার সরকারের ওপর এই ঘাঁটিটির কারণেও, যে কোকো আইল্যান্ড থেকে পুরো বঙ্গোপসাগরে নজর রাখতে পারছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র কুতুবদিয়ায় নোঙর করে ইউএস ফিটজেরাল্ড শুধু যে পানি মাপতে পারছে তাই না, যে বাংলাদেশের এই জায়গাটায় এসে তার মানে একটা ভারী যুদ্ধ জাহাজ মোতায়েন করা যায়, নোঙর করে রাখা যায়। এখান থেকে তারা দেখতে পাবে যে কোকো আইল্যান্ড বা চীনের অন্য কোনো গুরুতর স্ট্র্যাটেজিক লোকেশনে কত দূর পর্যন্ত তারা তাদের ক্ষেপণাস্ত্র বা তারা তাদের নজরদারি
প্রসারণ করতে পারে, মানে বিস্তার করতে পারে। এই পরীক্ষাটাও তারা কিন্তু এই সফর, শুভেচ্ছা সফরের মাধ্যমে করতে পারবে। এই পথ দিয়ে আসার সময় ভারতীয় সেনাবাহিনী যে তাদের যে নজরদারি ঘাঁটি, তাদের সূত্র কিন্তু বলছে যে এই ইউএস ফিটজেরাল্ড আরাকানের মানে সীমান্ত দিয়ে যখন এলো, তখন তারা কিস্ট দ্য শোর, মানে ওই উপকূলগুলো ছুঁয়ে এসেছে, কারণ ওখানে আরাকান আর্মি এখন তীব্র যুদ্ধ করছে। রাখাইনের যে 3টি টাউনশিপ এখন পর্যন্ত তারা দখল করতে পারে নাই, সেই 3টি টাউনশিপ দখল নিয়ে নিতে, একটা তো সিটওয়ে রাজধানী, আরেকটা সবচেয়ে বড় যেই শহরটার প্রতি, যেই টাউনশিপটার প্রতি এবং যেই টাউনশিপটা আরাকান আর্মি জয়লাভ করে নিয়ে আসুক সেজন্য সকল প্রকার সমর্থন দিতে প্রস্তুত এবং দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী, সেটা হচ্ছে চকপিউ টাউনশিপে। চকপিউয়ে চীন এখন একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, যেটা চীনকে মালাকা প্রণালী বাদ দিয়েই ভারত মহাসাগরে ঢুকে পড়ার একটা এন্ট্রি তৈরি করে দেবে। এবং ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে চীনের যে বিস্তার, চীনের যে নিয়ন্ত্রণ, সেটাকে আরো দুর্দমনীয় করে তুলবে যদি চকপিউয়ে শেষ পর্যন্ত এই ডিপ সি পোর্টটি চালু করে ফেলতে পারে চীন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য এখনই আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের জান্তা সরকারকে ওখানে পরাজিত করে ওই জায়গা থেকে সরিয়ে ফেলা এবং চীনের সেই চকপিউয়ে ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দরটি তৈরি বন্ধ করানো এবং ওই জায়গাটার নিয়ন্ত্রণ নিজেরা নিয়ে ফেলে চকপিউয়ে মার্কিন ঘাঁটি তৈরির ব্যবস্থা করা। বাংলাদেশের বঙ্গোপসাগরটি যে কত গুরুতর এবং গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক লোকেশন, কৌশলগত লোকেশন, সেটা যত কম আমরা উপলব্ধি করব, তত এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমা দখল করে ফেলতে চায় কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘাঁটি করতে চায়, এই বিষয়গুলোকে আমাদের গাল গল্প বলে মনে হবে। কিন্তু বঙ্গোপসাগরকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কি ভীষণ বিরোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি খোলামেলা উদ্বেগ এবং তাদের নিরাপত্তা, বিশ্ব নিরাপত্তা নিশ্চিত, মানে তারা যেগুলো বলে, যেগুলো সব দায়িত্বই তো মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের মনে করে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত